শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করছি। আজ আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে খুচরা নকদান বই প্রস্তুত করা শিখব। আজকের শিখন ফল: অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নকদান বই প্রস্তুত করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে নকদান বইয়ের বিভিন্ন প্রকার রয়েছে, বিভিন্ন ধরন রয়েছে। তার একটি ধরন হচ্ছে খুচরা নকদান বই। এই খুচরা নকদান বই আবার তিন প্রকার: সাধারণ খুচরা নকদান বই, বিশ্লেষণাত্মক খুচরা নকদান বই এবং অগ্রদত্ত খুচরা নকদান বই। এই তিন প্রকার খুচরা নকদান বইয়ের মধ্যে অগ্রদত্ত খুচরা নকদান বই সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত এবং এটা গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা আজকে ওই অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নকদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এই আজকের যে শিখন ফল, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নকদান বই প্রস্তুত করা, তো এই শিখন ফল অর্জন করবার জন্য আমরা একটু উদ্দীপকের সাহায্য নিব। তোমরা প্রথমে খাতায় সেটি লিখে ফেলবে এবং তারপরে সেটির সমাধান করলে আশা করছি যে তোমাদের এই অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নকদান বই প্রস্তুত করা তোমরা শিখে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে উদ্দীপকটি দেখো। সমস্যা: 2016 সালের এপ্রিল মাসে রবি ট্রেডার্সের সম্পাদিত লেনদেনগুলি নিম্নরূপ। কি কি লেনদেন ছিল? এপ্রিলের 1 তারিখ ছিল প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি 700 টাকা। এপ্রিলের 3 তারিখ কাগজ ক্রয় 100 টাকা। 6 তারিখ বাস ভাড়া 20 টাকা। 10 তারিখ টেলিগ্রাম খরচ 50 টাকা। 22 তারিখ ডাক খরচ 140 টাকা এবং 24 তারিখ নাস্তা খরচ 60 টাকা এবং 30 তারিখে কাগজ ও কলম ক্রয় 80 টাকা। এরপরে বলা হয়েছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নকদান বই প্রস্তুত করো। শিক্ষার্থীবৃন্দ, এই উদ্দীপককে এবার আমরা এই খুচরা নকদান বইয়ের যে ছক, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নকদান বই তৈরি করার ছকের মধ্যে এটিকে আমরা প্রবেশ করাবো এবং তার মধ্য দিয়ে আমরা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নকদান বই প্রস্তুত করা শিখব। তো প্রসঙ্গত প্রথমে একটি কথা বলে নেওয়া দরকার যে বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত অনেক প্রকার লেনদেন তাদের সংগঠিত হয়। সেই লেনদেনগুলোর হিসাব একজন প্রধান ক্যাশিয়ার থাকে, উনি সংরক্ষণ করেন। তো এছাড়াও ওই বড় বড় লেনদেনের পাশাপাশি অনেক খুচরো লেনদেনও হয়। তো ওই বড় লেনদেন এবং খুচরা লেনদেন একজন ব্যক্তির পক্ষে সংরক্ষণ করতে গেলে অনেক জটিলতার সম্মুখীন হতে হয়। অনেক সময় ভুল ত্রুটি হতে পারে বা প্রধান বিষয়কে কম গুরুত্ব দেওয়া হতে পারে। এই কারণের জন্য বড় বড় প্রতিষ্ঠানগুলোতে দুইজন ক্যাশিয়ার থাকে, একজন প্রধান ক্যাশিয়ার, একজন ছোট ক্যাশিয়ার বা পেটি ক্যাশিয়ার। তো ওই বড় ক্যাশিয়ার বা প্রধান ক্যাশিয়ার উনি কী করেন, প্রত্যেক মাসে ওই ছোট ক্যাশিয়ারকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক মাসের প্রথমে দিয়ে দেন। সেই টাকা থেকে ছোট ক্যাশিয়ার বিভিন্ন খরচগুলো করে এবং তার হিসাব রাখে এবং পরের মাসে যে টাকা আগের মাসে খরচ হয় সেই টাকা আবার প্রধান ক্যাশিয়ার ছোট ক্যাশিয়ারকে দিয়ে দেয়। তো এই দিয়ে দেওয়ার ফলে তার ক্যাশটা প্রত্যেক মাসের প্রথমে একই থাকে। এই আগে যে টাকা দিয়ে দেওয়া, এই আগে টাকা দিয়ে দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি। এখন অগ্রদত্ত পদ্ধতিতে একটি টাকা নির্দিষ্ট করা থাকে যে প্রত্যেক মাসের প্রথমে হয়তো 500 টাকা ছোট ক্যাশিয়ারকে দেওয়া হবে। ওই 500 টাকা দিয়ে দেওয়া হয়, 500 টাকা থেকে সে খরচ করলো, দেখা গেল 400 টাকা খরচ হয়ে গেল। পরের মাসে বড় ক্যাশিয়ার ওই 400 টাকা আবার পূরণ করে দেন। ফলে ছোট ক্যাশিয়ারের কাছে প্রত্যেক মাসের প্রথমেই 500 টাকাই তার প্রারম্ভিক উদ্ধৃত থাকে। তো এভাবে লেনদেনগুলি লিপিবদ্ধ হতে থাকে। আর খুচরা নকদান বইয়ের মধ্যে ছোট ক্যাশিয়ার ওই ছোট ছোট যে খরচগুলো করেন সেগুলিকে লিপিবদ্ধ করেন। তো যাই হোক, খুচরা নকদান বই যেটি আমরা অগ্রদত্ত পদ্ধতিতে করব, সেই নকদান বইয়ের ছকটা আমি এখানে একটু এঁকে রেখেছি। তোমরা প্রথমে কি করবে, বড় দুইটা দাগ দিবে একটু চওড়া করে, এইটা দাগ দিয়ে ফেললাম। দেওয়ার পরে বাম দিক দিয়ে প্রাপ্তি, তারিখ, বিবরণ, ভাউচার নং, মোট খরচ, এই কয়টি ঘর আমরা কেটে নিব। নেয়ার পরে বাকি যে অংশটুকু থাকলো সেইটুকু মাঝখান দিয়ে একটি দাগ দিব। দিয়ে আমি ওই অঙ্কটা পড়ে দেখব যে অঙ্কে যে খরচগুলি আছে সেই খরচগুলির প্রকৃতি কি। সেই একই জাতীয় খরচগুলির জন্য একটা করে ঘর করব। এই যে আমি করেছি মণিহারি, কাগজ, কালি, কলম, কার্বন, বল পেন, মণিহারি, এই খরচগুলি সব এখানে যাবে। যাতায়াত, বাস ভাড়া, রিক্সা ভাড়া, যাতায়াত খরচ, এগুলি সব এখানে যাবে।
ডাক টিকিট ক্রয়, খাম ক্রয়, স্ট্যাম্প ক্রয় ইত্যাদি, টেলিগ্রাফ খরচ ইত্যাদি ডাক ও তারের ঘরে যাবে। চা বিস্কুট ক্রয়ে আপ্যায়ন করা হলো বা আপ্যায়ন খরচ প্রদান করা হলো, এগুলি আপ্যায়নের ঘরে যাবে। এইভাবে যে খরচগুলি থাকবে সেগুলি আমি এই অঙ্কের আলোকে এই ঘরগুলি করেছি। কখনো কখনো এই ঘরের সংখ্যা আরও বেশি হবে। যদি দেখা যায় যে কয়টি ঘর আমি করেছি তাতে সব ধরনের খরচগুলি লিপিবদ্ধ করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটি এক্সট্রা ঘর দিব, সেই ঘরের নাম হবে বিবিধ। এই অঙ্কে বিবিধ ঘর করার প্রয়োজন পড়েনি। যাই হোক, আমরা এইভাবে ছক কেটে নেব। নেওয়ার পরে আমি এই যে নিচে কতগুলি দাগ টাগ দিয়ে লিখে রেখেছি, এগুলো কিন্তু তোমরা অঙ্কের শেষে করবে, আমি সুবিধার জন্য আগে করে রেখেছি। এবার আমরা কি করব, এই সমস্ত এইটা প্রথমে লিখব প্রাপ্তি টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, মোট খরচ, এইটুকু অঙ্কের মূল অংশ। এরপরে খুচরা খরচের বিশ্লেষণ, এই যে খরচগুলি এখানে আছে, খরচগুলি আমরা এখানে লিখব। লেখার পর সেই খরচগুলি একই জাতীয় খরচগুলি এক একটা ঘরে নিব। তো সেগুলি আমরা এইভাবে করব। তো এইবার আমরা কি করব, প্রথমে তারিখের ঘরে কত সালের অঙ্ক সেই সালটা লিখব, কোন মাসের অঙ্ক সেই মাসটা লিখব। সাল মাস লেখার পরে এবার প্রথমে 1 তারিখে ছিল প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি, 1 তারিখ দিলাম, প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি, একটু নকদান লিখলাম। নকদান লিখে আমি ওই প্রাপ্তিটাকে এখানে লিখে ফেললাম। ঠিক আছে, লিখে ফেললাম। তাহলে প্রাপ্তিগুলি আমি এই পাশে লিখব। তাহলে 1 তারিখে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি 700 টাকা, এইটা আমি নকদান লিখে এখানে লিখলাম। যদি এখানে কখনো বলা থাকে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি, সেক্ষেত্রে আমার উচিত হবে ব্যাংক লেখা। অবশ্য নকদান ব্যাংক আমি যে কোনো একটা লিখলেই হয়, তারপরে উচিত হচ্ছে যদি এখানে ব্যাংক আমরা তখন লিখবো যদি চেক কথাটি উল্লেখ থাকে, তখন ব্যাংক লেখার পরামর্শ আমি তোমাদেরকে দিব, আর চেক উল্লেখ না থাকলে নকদান লেখার পরামর্শ দিব। তো এইভাবে আমি লিখে ফেললাম। তো এই যে 1 তারিখে প্রাপ্তিটা লিখলাম, এখানে 1 তারিখে আরেকটি লেনদেন অনেক সময় থাকে, সেটা হচ্ছে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যেটা থাকে সেটা প্রারম্ভিক উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি, এটা লিখে এখানে আমি জমা দেখাবো। এরপরে আমি কি করব, এরপরে যে বিভিন্ন তারিখে খরচগুলি আছে, খরচগুলির তারিখ দিব, খরচের নামগুলি লিখবো এবং টাকাগুলি এখানে লিখবো। আমি লিখে ফেলি 3 তারিখ এপ্রিল 3 তারিখে কি কাগজ ক্রয়, কাগজ ক্রয় কত টাকা, 100 টাকা, আমি লিখলাম খরচের ঘরে 100 টাকা। 6 তারিখ বাস ভাড়া, এপ্রিল 6 বাস ভাড়া, বাস ভাড়া 20 টাকা, আমি লিখে দিলাম 20 টাকা। 10 তারিখ টেলিগ্রাম খরচ, 10 তারিখ টেলিগ্রাম খরচ, টেলিগ্রাম খরচ 50 টাকা, লিখে দিলাম 50 টাকা। 22 তারিখে ডাক খরচ, 22 তারিখ ডাক খরচ, ডাক খরচ এখানে আছে 140 টাকা, লিখে দেব 140 টাকা। এরপরে এপ্রিলের 24 তারিখ নাস্তা খরচ, 24 তারিখ নাস্তা খরচ, নাস্তা খরচ 60 টাকা, লিখলাম 60 টাকা। এরপর 30 তারিখ কাগজ ও কলম ক্রয়, 30 তারিখ কাগজ ও কলম ক্রয়, কাগজ ও কলম ক্রয়, সরি আমি একটু নেমে গেল, এটা একটু উপরে লিখতে হবে কারণ আমাদের এই দাগের উপরে লিখতে হবে, কাগজ ও কলম লিখলেই হবে, কাগজ ও কলম।
এইটা কত? কাগজ কলম 80 টাকা। এই লিখে দিলাম আমি 80 টাকা। এইবার আমাকে কি করতে হবে? এই আমার কিন্তু সমস্ত খরচগুলি হয়ে গেল। তাহলে আমি প্রথমে নগদ এই প্রাপ্তির ঘরে আমি সেই টাকাটা লিখেছি যেটা প্রধান ক্যাশের নিকট থেকে পাওয়া গিয়েছে, এবং তারপরে বিভিন্ন তারিখগুলি দিলাম, যে খরচগুলির নাম আছে খরচগুলির নাম লিখলাম এবং খরচের টাকাগুলি এখানে লিখলাম। এরপর আমার কাজ হচ্ছে এই ঘরগুলি যোগ করা। 0, 8, 14, 4, 18, 18 5, 23, 24, 25 5, হাতে 2 আর 1 3 আর 1 4, 450। আমার এই মাসে মোট খরচ হয়েছে 450। এই যোগটা আমি এখানে নামালাম। এবার এখান দিয়ে ওই দাগের সোজা আমি একটা দাগ টেনে দিলাম। এরপরে কি করব? এরপরে আমি এই যোগফলটা ওই যোগফলের চেয়ে একটু নিচে এইটা সোজা আমি এটা নামালাম 700 টাকা। এই যোগফল এখানে নিলাম 700। এবার 450 700 থেকে বাদ দিলে থাকে 5 হাতে 1 4 5 5 10 হাতে 1 5 আছে 45 250 টাকা। ঠিক আছে? তাহলে এইখানে মাসের শেষ তারিখে, এপ্রিল মাসের শেষ তারিখ 30 তারিখ, এইটা লিখতে হবে ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স, ওই ব্যালেন্সটা আর একবার এই পাশে নিয়ে আসতে হবে 250 টাকা। এইটা পরের মাসের 1 তারিখ এপ্রিল, এটা মে মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি এই 250 টাকা এখানে ব্যালেন্স বেরোলো। অর্থাৎ এপ্রিল মাসে 700 টাকা থেকে মোট 450 টাকা খরচ হলো, আর বাকি 250 টাকা ব্যালেন্স থেকে গেল। এইটা পরের মাসের 1 তারিখে ওপেনিং ব্যালেন্স হয়ে যাচ্ছে। এইবার অগ্রদত্ত পদ্ধতিতে যদি অঙ্কটা করতে বলা হয়, তাহলে সবসময় এই 1 তারিখে আমরা যত টাকা আগের মাসে খরচ হলো সেই টাকাটা প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাওয়া যাবে, এটা ধরে নিয়ে এখানে জমা দেখাতে হবে। এই টাকাটা এখানে আমি প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পেয়ে যাব। আমরা যেটা প্রথমে বলছিলাম মে 1, এটা নগদান হিসাব। এখানেও আমি ইচ্ছা করলে হিসাব লিখতে পারি, নাও লিখতে পারি, এটা কোনো বিষয় না। এটাও লিখে দিলাম নগদান হিসাব। ঠিক আছে? তাহলে এই যে নগদানটা আমি লিখলাম, এই যে নগদান লিখলাম এই 450 টাকা, এইটাই মূলত এই লাইনটা, এই একটা লাইনের জন্য এটা হয়ে গেল অগ্রদত্ত পদ্ধতি। এই লাইনটা যদি আমি না লিখি তাহলে যেটা হবে, এই পুরো অঙ্কটা একই থাকবে, এটা হবে বিশ্লেষণাত্মক পদ্ধতি। আর যখনই আমি এই খরচের টাকাটা এখানে নগদান হিসাব লিখে এখানে জমা দেখাবো, তখন সেটা হয়ে যাবে অগ্রদত্ত পদ্ধতি। আরেকটা জিনিস বলি, এইখানে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে খরচের টাকাটা যে পাওয়া যাবে আমরা তার জন্য নগদান লিখেছি। এটা সবসময় তুমি লক্ষ্য করবে যে তুমি উপরের এন্ট্রিতে ব্যাংক লেখো, এখানেও ব্যাংক লিখবা, উপরে যদি নগদান লেখো এখানেও নগদান লিখবা। যাই হোক, এই আমার কিন্তু মূল অঙ্ক এখানে কিন্তু সম্পন্ন হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে যে খুচরো খরচগুলো হলো, এগুলোর একই জাতীয় খরচগুলো আমরা এই ঘরের মধ্যে লিখবো। আমি একটা একটা করে ধরি। কাগজ ক্রয় 100 টাকা, কাগজ কালি কলম কার্বন এগুলো মণিহারির মধ্যে পড়ে, তাহলে এটা সোজা সোজা আমি এখানে লিখবো 100 টাকা। বাস ভাড়া 20 টাকা, এটা যাতায়াত, এটা সোজা সোজা এখানে লিখবো আমি 20 টাকা। টেলিগ্রাম খরচ 50 টাকা, টেলিগ্রাম ডাক ও তারের মধ্যে পড়ে, টেলিগ্রাম 50 টাকা। তারপর আবার আছে ডাক খরচ 140 টাকা, ডাক খরচ এই ডাকের মধ্যে যাবে 140 টাকা। নাস্তা খরচ 60 টাকা, নাস্তা খরচ 60 টাকা। নাস্তা খরচ 60 টাকা। এইটা আমি আপ্যায়ন, এটা সোজা সোজা এখানে আমি লিখে দিব 60 টাকা। তারপরে 30 তারিখ কাগজ ও কলম 80 টাকা, কাগজ কলম মণিহারি, এখানে আসবে 80 টাকা।
এই আমার কিন্তু সমস্ত খরচগুলির একই জাতীয় খরচগুলিকে একটা বা ঘরের মধ্যে আমি নিয়ে আসলাম। এবার আমি কি করব, এবার এগুলো যোগ করব। তাহলে এখানে নামবে 180, এখানে নামবে 20, এখানে নামবে 190, এখানে নামবে 60। এবার দেখো তুমি একবার যোগ করে দেখবে, এই পাশ দিয়ে যোগ করলেও যা হবে, এই দিক দিয়ে যোগ করলেও কিন্তু যোগফল একই হবে। আমি যোগ করি 0 0 0, সব শূন্যগুলো শূন্য বসে গেল। 6 9 6 15 2 17 আর 8 25, 5 হাতে 2 আর 1 3 আর 1 4, ঠিক আছে। তাহলে 450। এবার 450 700 থেকে বিয়োগ করলে 250 টাকা ব্যালেন্স থাকতেছে। এখানে নিচে লিখে দিতে হবে খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। কারণ কি, এই যে প্রত্যেকটা ঘরের যোগফল, প্রত্যেকটা ঘরের যোগফল এখানে লেখা আছে, প্রতিটি কক্ষের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর করতে হবে। এই কথাটা তোমরা নিচে লিখে দিবে। এই কোন যোগফল খতিয়ানের কত পৃষ্ঠায় গেল সেইটা এখানে লিখে রাখতে হয়, এখানে লিখে রাখতে হয়। এই জন্য খতিয়ান পৃষ্ঠার কথাটা এখানে লিখে দিতে হয়। তো এই ছিল আমাদের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান। তো এইখানে আরেকটি কথা, যে সবসময় যে কোনো অঙ্ক আমরা করি না কেন, আমাদের কিন্তু ছক আঁকার পরে শিরোনামটা কিন্তু আমরা অবশ্যই লিখব। শিরোনাম আমরা কি লিখব, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লিখব উপরে। এখানে ছিল রবি ট্রেডার্সের অঙ্ক, আমরা সেই রবি ট্রেডার্সের নামটা উপরে লিখেছি। তারপরে আমরা যে কাজটা করতেছি সেটার নাম লিখেছি খুচরা নগদান বই, ব্র্যাকেটে লিখেছি অগ্রদত্ত পদ্ধতি। তো এইভাবে আমরা কিন্তু অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান তৈরি করতে পারবো। তো যদি এটা অগ্রদত্ত পদ্ধতি না বলে বিশ্লেষণাত্মক পদ্ধতি বলতো, তাহলে কিন্তু আমার এই যা করেছি যাবতীয় কাজগুলো কিন্তু একই থাকতো, শুধুমাত্র এই একটা লাইন, এই যে নগদান হিসাব লিখে আমি খরচের টাকাটা এখানে জমা দেখিয়েছি, এই লাইনটা হতো না, বাদ বাকি সবই ঠিক থাকতো। আরেকটি কথা আমি প্রথমে একবার বলেছি, এখন একবার বলি, যে 1 তারিখে এখানে যে জমাটা হয়েছে, এটা প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে টাকা পাওয়া গেল, তার জন্য নগদান হিসাব লিখে আমি জমা করেছি। যদি কখনো বলা থাকে যে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি, তোমরা ব্যাংক হিসাব লেখাটা সমীচীন হবে, তখন ব্যাংক হিসাব লিখে এখানে তোমরা জমা করবে। এছাড়া 1 তারিখে আরেকটি জিনিস অনেক সময় থাকে, এই অঙ্কে নাই, সেটা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল। যে প্রারম্ভিক নগদ তহবিল যদি থাকে বা নগদ তহবিলের প্রারম্ভিক উদ্বৃত্ত যদি থাকে, তাহলে ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত এই কথাটা লিখে সেইটিও আমরা কিন্তু এর উপরে, এই 1 তারিখের এই নগদান হিসাবের উপরে এখানে আমরা কিন্তু সেটা জমা দেখাবো, ঠিক আছে। তো জমার পাশে আমাদের মোট 2টা এন্ট্রি বসে। একটা হচ্ছে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাওয়া গেল, সেটা চেক পাওয়া যেতে পারে, নগদ টাকা পাওয়া যেতে পারে। আর একটা হচ্ছে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। তো সেই দুটো জমা, আর যাবতীয় যা কিছু সব খরচ। আরেকটি কথা এখানে প্রসঙ্গত বলে দেওয়া যায়, কখনো কখনো অঙ্কের মধ্যে এই খুচরা খরচ নয় এরকম কিছু লেনদেন থাকে। তো খুচরা খরচ নয় এরকম লেনদেন থাকলে সেগুলিকে অ্যাভয়েড করাই ভালো, সেগুলি আমরা এই খুচরা নগদান বইয়ের মধ্যে লিখব না। আর যদি লিখতে চাই, কোনো কোনো রাইটার সেটা দেখিয়েছেন, যেমন আসবাবপত্র ক্রয় করা হলো। তো এরকম যদি বাড়তি কোনো এন্ট্রি থাকে, আসবাবপত্র ক্রয় তো খুচরা লেনদেনের মধ্যে পড়ে না, সেগুলো আমরা এখানে আলাদা করে ঘর করে ইচ্ছা করলে দেখাতে পারি। সাধারণ, তখন আমাদের এই 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 দাগটাকে কন্টিনিউ করে এখানে লিখতে হবে সাধারণ খতিয়ান, আর একটা ঘর করতে হবে, সেটা সাধারণ খতিয়ান লিখে আসবাবপত্র লিখে আমার সেই টাকাটা বসাতে হবে। তবে এই টাকা কখনোই এই মোট খরচের ঘরে আসবে না। তো যাই হোক, সেটা পরবর্তী কোনো ক্লাসে আমরা সেরকম একটি সমস্যা উপস্থাপনের মাধ্যমে তোমাদের আরও বেশি করে বুঝিয়ে দেবো। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাস থেকে তোমরা কীভাবে অগ্রদত্ত পদ্ধতি মোতাবেক খুচরা নগদান বই প্রস্তুত করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে খুচরা নগদান বইয়ের অন্য কোনো বাড়তি সমস্যা নিয়ে, অতিরিক্ত কিছু সমস্যা নিয়ে, আরও বেশি জটিল কিছু সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, এবং বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করো। তোমাদের সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি। ধন্যবাদ সকলকে।